বউ আমার চেয়ে শিক্ষিত হওয়া, সবাই আমাদের তালাকের নিশ্চয়তা দিয়ে দেয়। না, শুধু শিক্ষিত তা নয়, সে অনেক সুন্দরীও। যেখানে আমি কালো, সেখানে সে দুধের মতো ফর্সা। পরী তো কখনো দেখিনি, তবে বউকে দেখে প্রথম যে শব্দ মুখ দিয়ে বের হয় সেটাই পরী। কল্পনায় পরী যেমন দেখতে, সে তেমনই। তার মতো এত সুন্দরী শিক্ষিত মেয়ের বিয়ে হলো আমার মতো 5 পাস কালো ছেলের সঙ্গে। এটা কেউ ভালো চোখে দেখলো না। সবাই আমাদের সম্পর্ক ভাঙ্গনের আশায় ছিল। বন্ধুরা তো সামনে বসেই বলতো, ভাই, পড়ালেখা বাদ দিয়ে ব্যবসাটা করে ভালোই করছো। আমরা পড়ালেখা করে বাল ফালাইছি। সুন্দরী সব মেয়ে তো তোদের মতো টাকাওয়ালা কাল্লার গলায় ঝোলে। সাবধান ভাই, প্রতি সপ্তাহে বউকে দামি দামি উপহার দিস, নয়তো বউ টিকবে না। বউ তো তোর কাছ থেকে ওসব পাওয়ার জন্যই তোকে বিয়ে করেছে, তাই সাবধানে চাল দিস। আবার কেউ কেউ বলতো, ভাই, টাকা পয়সা সব সাবধানে রাখিস, বউয়ের হাতে সব দিস না যেন। রাতে বউয়ের হাতে সব গুছিয়ে দিবে, সকালে উঠে দেখবি বউ পাশে নাই, সে তার প্রেমিকের সাথে পালিয়েছে। আসলেই এত সুন্দরী মেয়ের প্রেমিক না থেকে পারেই না। বন্ধুদের এমন কথা বেশ গায়ে লাগতো আমার, তবে বুঝতে দিতাম না। এসব কথা মস্তিষ্কেও বেশ প্রভাব ফেলছিল। আমারও মনে হতে লাগে, আমার বউ আমার টাকার জন্যই আছে। টাকা পয়সা না থাকলে বউ থাকতো না। তাছাড়া এত সুন্দরী শিক্ষিত মেয়ে আমার মতো ছেলেকে কেনই বা বিয়ে করলো। মাঝে মাঝে রাতে জিজ্ঞেস করতাম, আচ্ছা, তুমি আমাকে কি দেখে পছন্দ করলে? আমার মতো কালো মূর্খ ছেলেটাকে। বিয়ের আগে আপনাকে সেভাবে দেখার সৌভাগ্য হয়নি। বাবা মা বিয়ে দিল, করে নিলাম বিয়ে। তবে বিয়ের পর আপনাকে দেখে আমি অপছন্দ করিনি, পছন্দ করে ফেলেছি। 3 কবুলের জোর হয়তো, তাই কখনো মনেই হয়নি এই মানুষটাকে অপছন্দ করা যায়। বউয়ের কথায় আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারিনি। আমার মাথায় তো বন্ধুদের কথা ঘুরছিল। সবচেয়ে বড় কথা, বউ যখন বলে, আপনি আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর পুরুষ, তখন আমার তার কথা ন্যাকামি মনে হয়। আমার টাকা পয়সা হাতানোর জন্যই এত আহ্লাদ। শুধু তাই নয়, আমি যখন জানতে চাই তুমি তো খুব সুন্দরী, তা কখনো প্রেমে পড়নি, কারো সঙ্গে সম্পর্কে জড়াও নাই, না, হয়ে ওঠেনি। আমি তার এই কথাও মানতে পারিনি। যে যুগ চলে, সেখানে মেয়েরাই একটার জায়গায় 5টা সম্পর্কে জড়ায়, আর এই মেয়েটাই এত সুন্দরী হয়েও প্রেমে জড়ায়নি, এটা মানা যায়? যায় না। যদিও আমি মানতে চাইছিলাম। বন্ধুরা যখন তাকে জড়িয়ে এসব বলতো, তখন আমি প্রতিবাদ করে বলতাম, না, আমার বউয়ের কারো সঙ্গে কোনো সম্পর্ক নেই, ছিলও না। তুই তো বোকা, তোরে মগা বানাচ্ছে ওই মেয়ে। এত সুন্দরী মেয়ের কোনো প্রেম ছিল না, বললো আর মেনে নিলি? এত সহজ? বন্ধুরা ঠিক এভাবেই কথা বলল। শুধু তাই, আরও বলল, আরে, এমন মেয়ের সঙ্গে যে কেউ প্রেম করতে চাইবে, আর সেখানে এত ছেলের ভিড়ে একজনকে এই মেয়ের মনে ধরবে না? এটা হতে পারে? কখনো না। শালা সারা জীবন মগাই থাকবি। আমিও বন্ধুদের কথা মেনে নিলাম। আসলে একই কথা যখন আপনার কানের সামনে কেউ বারবার বলবে, তখন মস্তিষ্ক সেই কথায় আটকে যাবে, যেতে বাধ্য, সহজে বের হতে পারে না। আমারও তাই হয়েছে। এসব কথা আমিও মানতে শুরু করলাম, আর বউকে পরীক্ষাও করতাম। দামি দামি শাড়ি গহনা তাকে দিতাম, সে সেগুলো পেয়ে খুব খুশি হতো। মিষ্টি হাসি দিয়ে বলতো, আমার খুব পছন্দ হয়েছে। তার এই খুশি আমি মেনে নিতে পারলাম না। তার এই খুশি দেখে আমার মনে হতো, এই মেয়ে সত্যি এসবের আশায় বিয়ে করেছে। মেয়েটা আমাকে ভালোবাসে না, আর এটাই আমার সব কষ্টের কারণ। আমার বউ আমাকে ভালোবাসে না, যাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। আমার আজও মনে আছে, এই মেয়েটাকে যখন প্রথম দেখতে যাই, তখনই তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কি স্নিগ্ধ এক মুখ, পরক্ষণে মুখটা কালো হয়ে গিয়েছিল। এই মেয়ে আমায় পছন্দ করবে, এটা ভেবে সারাদিন বিষণ্ণ ছিলাম। অতপর খবর এলো মেয়ের পরিবার রাজি। আমার সেই খুশিটা দেখার মতো ছিল। অথচ আজ আমার কষ্ট হচ্ছে। বারবার মন বলছে, আমি কালো বলে কি আমার ভালোবাসা পাওয়ার অধিকার নাই? বারবার বন্ধুদের কথা মাথায় আসছে। তাদের ভাষ্য মতে, আমার যদি ইনকাম ভালো না থাকতো, তবে আমার কপালে বিয়েই থাকতো না, বউ জুটতো না। কেন জানি না, এখন আমি এটাই বিশ্বাস করতে শুরু করেছি। এভাবে বিয়ের 8 মাস কেটে যায়। প্রথম 2 মাস খুব ভালো ছিল। পরবর্তীতে সবার কথায় আমিও সম্পর্ক তিক্ত করে ফেলেছি। বউকে দামি উপহার দিয়ে পরীক্ষা করার পর থেকে আরও তিক্ত বানিয়েছি। তার সঙ্গে ভালোভাবে কথা বলছিলাম না। এতে অবশ্য তার মুখটা অন্ধকার দেখছিলাম, তবে আমার কাছে এটা অভিনয় মনে হয়। মনে মনে তো সে খুশিই ছিল। তবে যেদিন সে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি এমন করছো কেন? আমায় নিয়ে কোনো সমস্যা আছে? বলো আমায়। মনে সংশয় থাকলে সেটা দূর করার জন্য
অন্তত ব্যবস্থা নাও। তাও এভাবে আমাকে দূরে দূরে রেখো না, আমার সঙ্গে কথা না বলে থেকো না। সেদিন আমার মনটা কিছুটা নরম হয়। মেয়েটার কান্নার মাঝে ভালোবাসা দেখতে পাই আমি। তাছাড়া মেয়েটার কানেও তো পাড়াপড়শির কথা আসছে, তাই হয়তো আমার মনের অবস্থা বুঝে নিয়েছে। তবে এরই মাঝে আমার খারাপ সময় এসে যায়। আমার ব্যবসার অবস্থা খারাপ হয়। শেষ সময়ে ব্যবসাটা দাঁড় করাতে ঋণ নিয়েছিলাম, এই তো মাস দুয়েক আগে। কিন্তু ব্যবসায় উন্নতি হলো না, যার জন্য লাভ তো হলোই না, উল্টো মাথায় ঋণের বোঝা চেপে গেল। আমি পুরো দিশেহারা হয়ে যাই। আমার এমন চিন্তিত অবস্থা দেখে বউটা ঘাবড়ে যায়। আমার পাশে বসে নরম গলায় বলে, তোমার কি হয়েছে? এত চিন্তিত কেন লাগছে? বাড়ি ঘর সব বিক্রি করতে হবে হয়তো, আমার সব শেষ। এটা বলে ধীরে ধীরে সব খুলে বললাম। সে আমাকে সান্ত্বনা দিল, ভরসা দিল, যা হওয়ার তা হয়েছে। অতঃপর মাকে মেজো ভাইয়ের বাসায় পাঠিয়ে দিলাম। আমি এবং বউ গ্রামে আমার বাবার পুরনো বাড়িতে যাবার সিদ্ধান্ত নিলাম। এক সময় দুই ভাইকে দালান বাড়ি বানিয়ে দিয়েছি, চাকরির সময় টাকা দিয়েছি, বোনকে নিজ খরচে বিয়ে দিয়েছি। সেসব কি তারা আর মনে রেখেছে? তাই এখন তাদের বাড়িতে গিয়ে ওঠার কথা ভাবলাম না। মাকে তো আর কষ্ট দিতে পারি না, তাই তাকে পাঠালাম। আর সে তো মা, ভাইরা নিশ্চয় তাকে বোঝা ভাববে না। সেজন্য আমরা দুজন গ্রামে চলে এলাম, যাতে আমরা কারো বোঝা না হই। আর সবচেয়ে মজার বিষয় হলো, বউ এক বাক্যে আমার সঙ্গে গ্রামে যেতে রাজি হলো। আমি কিছুটা অবাক হয়েই জানতে চাইলাম, তুমি সত্যি আমার সঙ্গে গ্রামে যাবে? কেন যাব না? আমি তবে কোথায় থাকব? আমার স্বামী যেখানে থাকবে সেখানেই তো, তাই না? তার এই সহজ স্বীকারোক্তি আমাকে ভাবালো। তবুও সন্দেহ থেকেই বললাম, গ্রামের বাড়ির অবস্থা ভালো না, গিয়ে হয়তো মেরামত করতে হবে। হাতে মাত্র 5,000 রয়েছে, তাতে হয়তো কয়েকটা বাঁশ দিয়ে ঠিক করতে পারবো। ওই ঘরে গিয়ে থাকতে পারবে? পারবো। এটা বলে বউ আমার হাত ধরলো, অতঃপর মিষ্টি হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমরা দুজন মিলে সব সামলে নেব, আবার সব নতুন করে শুরু করব। আমি আর বউ গ্রামে চলে এলাম। গ্রামের ঘরের অবস্থা যতটা শোচনীয় ভেবেছিলাম ততটা নয়, থাকার জন্য যথেষ্ট। তবে বহুদিন না আসায় অনেক ধুলোবালি জমেছিল। আমার বউ একা হাতে সবটা পরিষ্কার করলো, আমিও সঙ্গে টুকটাক সাহায্য করছিলাম। তবে অবাক হয়েছিলাম বউয়ের মুখটা দেখে। তার মুখে কোনো বিরক্তি ছিল না। যখন আমি জানতে চাইলাম কষ্ট হচ্ছে না, তা একটু হচ্ছে, তবে সংসারটা তো আমার, আমাকে এসব পারতেই হবে। বউ হাসি মুখে জবাব দেয়, তার জবাবে আমি খুশি হই। পরক্ষণে বলি, আমার তো কোনো ইনকাম করার উপায় নাই, পড়ালেখাও জানি না, চাকরি পাবো না, এখন কিভাবে যাবে সংসার? একটা ব্যবস্থা হয়ে যাবে, বিপদ যিনি দিয়েছেন এর থেকে মুক্তিও তিনিই দেবেন। বউ কথাটি বলে আমার হাত ধরে, যেন সে ভরসার হাত বাড়িয়ে দিয়েছে, যে হাতের ছোঁয়ায় আমি সব বিপদ থেকে মুক্তি পাবো। অতঃপর বউ একটি কথা বলে, যা আমার হৃদয় ছুঁয়ে যায়। সে বলে, দুজনে সবকিছু এভাবে হাতে হাত রেখে সামলে নেব। দুজন একত্রে থাকলে সবটা খুব সহজ হবে। কথাটা হয়তো সামান্য, তবে এই কথায় জোর ছিল খুব। আমার ভালো লেগেছে, হৃদয়টা ভরে গিয়েছে। অতঃপর গ্রামে শুরু হলো আমাদের নতুন জীবন। গ্রামে আসার আগে আমাদের তেমন কিছু ছিল না। বইয়ের গহনাও ঋণ শোধ করতে ব্যবহার হয়েছে, শুধু তার কয়েকটা দামি শাড়ি ছিল। বউ সংসারের অভাব দূর করতে প্রথমে সেগুলো গ্রামের মহিলাদের অল্প দামে বিক্রি করে দেয়। তারাও সস্তায় এত ভালো শাড়ি পেয়ে কিনে নেয়। বউয়ের এই কাণ্ড আমাকে অবাক করে দেয়। আমি নিজের বিস্ময় কাটাতে না পেরে বলি, তুমি এমন জীবন কাটাতে পারবে? আমাদের কত সচ্ছল অবস্থা ছিল, আর এখন? আমি পারবো। দেখো, আমার পরিবার এতটা সচ্ছল নয়। আমার এসব কম দামি জামা কাপড় এবং শাক সবজি খেয়ে থাকার অভ্যেস রয়েছে। আমাদের বাড়িতে সপ্তাহে 4 দিন মাছ হতো, সে হিসাবে এখানে না হয় সপ্তাহে 2 দিন খেলাম। আমি পারবো। আর সত্যি বলতে, তুমি আমাকে এসব শাড়ি গহনা ভালোবেসে উপহার দিতে বলেই আমি খুশি মনে সব গ্রহণ করেছি, নয়তো এসবের চাহিদা নাই আমার। আমি মুগ্ধ হয়ে যাই। এই মেয়েটাকে নিয়ে না কত ভুল কথা ভেবেছি, তার খুশি দেখে ভেবেছি লোভ, অথচ এমনটা নয়। আমার তার সম্পর্কে ধারণা ধীরে ধীরে বদলে যায়। সে আমার সংসারের সুদিন ফেরাতে নিজেই রোজগারের ব্যবস্থা করে নেয়। সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করে। পাড়া প্রতিবেশীর সঙ্গে খুব সহজে মেয়েটা মিশে গিয়েছে, তারাও ভরসা করে সন্তানদের পড়াতে দিয়েছে। আমার স্ত্রী তাদের খুব যত্ন সহকারে পড়ায়, যার ফলে মাস দুয়েকের মাঝে আমাদের সংসারের আর্থিক অবস্থা কিছুটা ভালো হয়। সবচেয়ে অবাক করা বিষয়, এটা আমার বউ নিজে রোজগার করেও কখনো আমাকে কথা শোনায়নি।
তার কোনো আচরণে এমন মনে হয়নি সে আমাকে তার কথা নাচাতে চায়। এই তো সেদিন আমার বন্ধুদের বইয়ের এই সুন্দর বিষয়গুলো বললে, তারা বলে কয়েকদিন থাকবে, তারপর পালাবে। যদি তা না হয় তবে হয়তো তোকে নিজের গোলাম বানিয়ে রাখার কথা ভাবছে, হাতের ইশারায় নাচাতে চাইছে। তুই তো তখন কিছু বলতেও পারবি না। ওই মেয়ে বলবে এখন সংসার তার টাকায় চলছে, অথচ মেয়েটা তার কোনো আচরণে এমনটা প্রকাশ করেনি। একদিন রাতে আমি আমার বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলি, খুব পরিশ্রম যায়। আচ্ছা, তোমার আমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা হয়নি? এসব কেমন কথা? সি, এসব বাজে কথা বলবে না। তুমি আমার স্বামী, গোটা একটা জীবন দিয়েছি তোমাকে, আর তুমি কেমন কথা বলছো বলো তো? বউ আমার উপর কপট রাগও দেখায়, সেটা দেখে আমি হাসলাম, সেই সাথে খুশিও হলাম। এভাবে আরও কয়েক মাস যায়। আমার স্ত্রী গ্রামে আমার সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছে। এরই মাঝে একদিন দেখলাম সে আলাদা করে এক জায়গায় টাকা রাখছে। এটা দেখে জানতে চাইলাম, এভাবে আলাদা টাকা রাখছো কেন? জমাচ্ছি, ব্যবসাটা আবার নতুন করে শুরু করতে হবে না, এটা বলে খুব সুন্দর হাসি দেয়। তারপর সেই হাসিতে কোনো মিথ্যে ছিল না, বরং আমি তার হাসিতে খুঁজে পেয়েছি আমার শান্তি। আমার স্ত্রী ভালোভাবে জানে সারা জীবনে আমি ব্যবসাটাই ভালোভাবে করেছি, এছাড়া অন্য কাজ পারি না। তাই তো এতদিন চেয়েও কারো কাজ করতে পারিনি। তাই বউটা আমাকে নতুনভাবে গড়তে টাকা জমাচ্ছে। এটা আমার জন্য কতটা খুশির সেটা আমি জানি। অতঃপর একদিন বউকে মায়ের কাছে যাব বলে বায়না ধরে শহরে নিয়ে এলাম। বউ হাসি মুখে আসলো, তবে যখন দেখলো আমি আমাদের পুরনো বাড়িতে এসেছি তখন সে অবাক হয়। আমাদের তো ভাইয়ের বাসায় যাওয়ার কথা ছিল। আমার বউ কিছু বুঝতে পারে না, তাকে ঘরের মধ্যে নিয়ে যায় আমি। সে অবাক হয়ে জানতে চায়, এটা তো আমরা বিক্রি করে দিয়েছি, এখানে আমাদের ঢুকতে দিল তারা? হ্যাঁ, কারণ এটা আমাদের বাড়ি। মানে? বউ বুঝতে পারলো না। আমি ধীরে ধীরে তাকে সব বলতে লাগলাম। সবার কথায় অতিষ্ঠ হয়ে আমি আমার স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করতাম। সত্যি বলতে সন্দেহ নয়, ভয় হচ্ছিল আমার বউ সত্যি আমার সব নিয়ে পালিয়ে না যায়। তাই একটু পরীক্ষা করেছি। গত 6 মাস ধরে পরীক্ষা করলাম তাকে। এটা শুনে বউ প্রচণ্ড রেগে যায়। সে আমার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। কি? তুমি এটা কি বলছো বউ? কেন যাবে তুমি? আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার বউ খুশি হলো না। আমার ব্যবসা ঠিক চলছে, সব ঠিক আছে। এই কয়েক মাস শুধু গরিব থাকার ভান ধরেছি, এতে তো খুশি হওয়ার কথা। আমাদের আর কষ্ট করতে হবে না। বউ আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই 6 মাস কষ্টে ছিলাম, এটা আমার জন্য কষ্টের নয়। আমি সেজন্যও চলে যাচ্ছি না। আমি চলে যাচ্ছি কারণ তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারোনি। একই ঘরে থেকে তুমি আমার ভালোবাসা দেখতে পাওনি। অন্যের কথায় প্রভাবিত হয়ে তুমি মিথ্যাচার করলে। তোমার এই মিথ্যাচারে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমার মিথ্যাচার করার কারণ শুনে। অথচ সবচেয়ে বেশি বিশ্বাস তোমার আমাকে করা উচিত ছিল। একটু থেমে বউ আবার বলে, মানুষ তো আমাকেও কত কথা বলেছে, কই আমি তো কানে নিইনি, আর তুমি সব কানে নিয়ে নিলে। আচ্ছা মানলাম এমন ঘটনা ঘটে, তো তুমি আমার আচরণ, আমার চোখে কখনো ভালোবাসা দেখতে পাওনি? ওসব মিথ্যে মনে হয়েছিল তোমার? বউ, তুমি ভুল ভাবছো। আসলে আমি নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছিলাম। সত্যি তো তাই। আমার মতো একটা কুৎসিত ছেলের সঙ্গে তোমার মতো রূপসী যায় বলো তো? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, তাই তোমাকে হারাতে চাইনি। হারানোর ভয় পেয়েছি খুব। সারা জীবন এভাবে চললে আমি লোকের কথায় পাগল হয়ে যেতাম, হয়তো কোনো দিন নিজেকেই শেষ করে দিতাম। তাই বাধ্য হয়ে একটা পদক্ষেপ নিয়েছি, যার ফলে এখন আমি সাহস এবং বিশ্বাসের সঙ্গে সবার কথার জবাব দিতে পারবো। আমার কথা শুনে বউ কিছুই বলল না। সে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি দরজার এপাশে বসে বউয়ের কাছে ক্ষমা চাইতে থাকি। এখন থেকে সারা জীবন তাকে বিশ্বাস করব, কোনো দিন কারো কথায় প্রভাবিত হব না। কারণ আমার বউ যে আমাকে ভালোবাসে তা আমি বুঝতে পেরেছি। তার আমার জন্য খাঁটি ভালোবাসা রয়েছে। সে আমার সাথে গাছতলায়ও থাকতে পারবে এবং রাজপ্রাসাদেও, কারণ সে আমাকে ভালোবাসে। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। বউকে মানাতে কষ্ট হয়নি তেমন, সে আমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে, তাই বেশিক্ষণ রাগ জমিয়ে রাখতে পারেনি। তাছাড়া সে আমার সন্তানের মা হতে যাচ্ছিল, সেজন্য চেয়েও পারিনি রাগটা দীর্ঘ করার। আমি খুশি হই। অতঃপর বউ ক্ষমা করে বলে, সত্যি বলতে আমার পরিবার তোমার টাকা পয়সা দেখেই আমাকে বিয়ে দিয়েছে।
বিয়ের আগে তারাও তোমার চেহারা নিয়ে কথা বলছিল, তবে সব গুছে যায় টাকায়। এজন্য আমার মনে একটা খারাপ প্রভাব পড়েছে। আমি তো টাকা পয়সা চাই না, তাই মানতে পারছিলাম না। কিন্তু বিয়ের পর বাসর ঘরে তোমাকে দেখে আমার তোমাকে মোটেও অসুন্দর মনে হয়নি। তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাকে আমার সবচেয়ে সুদর্শন লাগছিল। পরবর্তীতে এমন হওয়ার কারণটা খুঁজেছিলাম, যার কারণ হিসেবে আমি একটাই জবাব পেয়েছি, তা হলো তিন কবুল। ওই তিন কবুলের এতই জোর যে অদৃশ্য এক মায়ার জন্ম নিয়ে নিয়েছে। তাই তোমাকে আমার অনেক বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, আমার পরিবারকে খারাপ ভেবো না। সমাজ ব্যবস্থায় এমনই, ছেলেদের পকেটের হিসাবটাই তার সমস্ত হিসাবের ঊর্ধ্বে থাকে। আমার পরিবারও ব্যতিক্রম নয়। তবে আমি তোমার টাকা নয়, বরং তোমাকেই ভালোবেসেছি। এর একটাই কারণ, কারণ তুমি আমার স্বামী। একটু থেমে বউ আবার বলে, যার সাথে যার ভাগ্য জুড়ে রয়েছে তার সঙ্গে তারই মিল হবে, মহব্বত হবে। আর হ্যাঁ, তোমার অনেক ভালো গুণ রয়েছে, যেগুলো মুগ্ধ করার মতো। আর যতটা ত্রুটি তোমার মাঝে রয়েছে, আজ কথা দাও সব ত্রুটি দূর করার চেষ্টা করবে। কথা দিলাম। আমি স্বাচ্ছন্দ্যে রাজি হলাম। না, আজ আর বউয়ের জন্য আমার মুখে ফুটে ওঠা হাসি মিথ্যে নয়। আর না, আজ আমি দুশ্চিন্তায় রয়েছি, কারণ আমি জানি আমার বউ আমারই। সে আমাকে ভালোবাসে। সে আমাকে ভালোবাসে বলেই আমার সন্তানের মা হতে যাচ্ছে। আর এভাবেই আমাদের সমস্যা মিটে যায়। সারা জীবনে আর কখনো কোনো কিছু নিয়ে মনে সংশয় তৈরি হয়নি। এভাবেই কাটিয়ে দিলাম 32 বছর। 3টা ছেলে মেয়ে, তাদের বউ স্বামী, 3টা নাতি নাতনি নিয়ে আজ আমার ভরা সংসার। এখন যদি কেউ আমাকে বলে, এই কালার গলায় এত সুন্দর মেয়ে ঝুললো কিভাবে, এত বছর টিকলো কিভাবে, আমি এক কথায় জবাব দিই, কারণ তার বাহ্যিক সৌন্দর্যের মতোই ভিতরের সৌন্দর্য, তাই তো টিকে গেল এত বছর। কথাটি বলতে বেশ গর্বও হয়। আমার স্ত্রী আমার গর্ব ভরা মুখটা দেখে খুশি হয়। তার খুশি আমার প্রাপ্তি। এখন এটাই আমার প্রাপ্তি। সমাপ্ত। এই ছোট্ট গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।